আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে 4 নম্বর অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ যে চ্যাপ্টারটা রয়েছে তার 3 নম্বর ক্লাস করব। আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে সুভাষচন্দ্র বসুর রাষ্ট্রচিন্তা। ওকে, আগের ক্লাসগুলোই আমরা আলোচনা করেছিলাম গান্ধীজির রাষ্ট্রচিন্তা নিয়ে এবং স্বামী বিবেকানন্দের রাষ্ট্রচিন্তা নিয়ে। সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি গিয়ে দেখে আসতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো চলো সরাসরি আমরা শুরু করে দিই। আজকে কি থাকছে? চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ এবং পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস, দ্বিতীয় সেমিস্টার। মূল বিষয় হচ্ছে সুভাষচন্দ্র বসুর রাষ্ট্রচিন্তা। ওকে, তো প্রথমেই আমরা দেখে নিই আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু কথা দিয়ে আমরা আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু করব। কেন? কারণ কারো চিন্তাভাবনা আমাদের বুঝতে গেলে তার জীবন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত, ওই জন্যই। ওকে, নেক্সটে যাব স্বাধীনতা ও জাতীয়তাবাদের অনুপ্রেরণা, অর্থাৎ এই যে তার যে স্বাধীনতার ধারণা এবং জাতীয়তাবাদী ধারণা, এগুলো কাদের কাছ থেকে এসছে, মানে তার উপরে কার কার প্রভাব ছিল, এই জিনিসটা দেখব। নেক্সটে দেখব নেতাজির স্বাধীনতা সম্পর্কিত ধারণা, আর দেখব নেতাজির স্বাধীনতা ধারণার বৈশিষ্ট্য। ওকে, তারপরে দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ধারণার প্রাসঙ্গিকতা, অর্থাৎ বর্তমান সময়ে এই যে তার ধারণাটা কতটা প্রয়োজন, কতটা যুক্তিযুক্ত, ঠিক আছে, সেই সময় কতটা যুক্তিযুক্ত ছিল। ওকে, এই জিনিসগুলো। নেক্সট জাতীয়তাবাদ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারণা দেখব, তারপরে তার ধারণার যে বৈশিষ্ট্য সেইটা দেখব। ওকে, নেক্সট এই যে তার যে জাতীয়তাবাদী ধারণা ছিল সেই ধারণার সমালোচনা, বিভিন্ন সমালোচকরা কি বলেছেন তার এই ধারণা সম্পর্কে, ওগুলো। তারপরে গান্ধীজি ও নেতাজির মধ্যে যে মতাদর্শগত পার্থক্য ছিল সেই জিনিসটা দেখব। আর স্বামী বিবেকানন্দের সঙ্গে অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে মতাদর্শ তার সঙ্গে তার মতাদর্শের যে সাদৃশ্য, যে মিল খুঁজে পাওয়া যায়, সেই জিনিসগুলো দেখব। ওকে, আর একটা কথা বলে রাখি, আমরা শুধুমাত্র তার ধারণা নিয়েই অ্যাকচুয়ালি আলোচনা করব। সে কিভাবে ফ্রিডম স্ট্রাগলে অংশগ্রহণ করেছে এগুলোর মধ্যে আমরা না যাই, আমাদের শুধুমাত্র তার ধারণা সম্পর্কেই আসলে জানতে হবে। ওকে, যদি ফ্রিডম স্ট্রাগলগুলো নিয়ে আসি তো সেগুলো ভিডিওটাও অর্থাৎ ক্লাসটাও অনেকটা বড় হয়ে যাবে, সেটা 3-4 ঘন্টার ক্লাস হয়ে যেতে পারে। ওকে, তো আমরা শুধুমাত্র তার ধারণাটা কী ছিল, তিনি স্বাধীনতা বলতে কি বুঝতেন, তিনি জাতীয়তাবাদ সম্পর্কে কি বুঝতেন, বা জাতীয়তাবাদ বলতে উনি কি বুঝিয়েছেন, এই জিনিসগুলোই দেখব। তার চিন্তা ভাবনাটা বুঝবো, তার স্ট্রাগলটা বুঝবো, মানে দেখবো না আজকের এই ক্লাসে। ওটার জন্য আমরা কখনো যদি তোমাদের জানার ইচ্ছা হয় আলাদাভাবে কখনো একটা আলাদা ক্লাস নিয়ে নেব। ওকে, দেখো আমরা ফ্রিডম স্ট্রাগল সম্পর্কে ততটাই বলবো যতটা এই তার ধারণা বুঝতে গেলে দরকার। ওকে, দেখো তার দুটো কোটেশন আমরা দিয়ে দিয়েছি, যেরকম বলেছে ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, অর্থাৎ ফ্রিডম দেয় না কেউ, স্বাধীনতা দেয় না, বা দেওয়ার নয়, বা দেওয়ার জিনিস নয়। ওকে, এটা কেড়ে নিতে হয়, নিয়ে নিতে হয়। ওকে, নেক্সট গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, বলছে তুমি আমাদেরকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এই যে তার বিখ্যাত একটা স্লোগান, তাই না? তিনি মনে করেছিলেন যে রক্ত দিয়ে একমাত্র স্বাধীনতা অর্জন করা যেতে পারে। তো তোমরা আমাকে রক্ত দাও, রক্ত বলতে কি জীবন, লড়াই করো, সংগ্রাম করো, এই যে ব্যাপারটা। ওকে, আমরা সরাসরি চলে যাই প্রথম কাজে, যে সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু কথা। দেখো, তিনি জন্মগ্রহণ করে 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটকে, ঠিক আছে, এবং তার বাবার নাম ছিল জানকীনাথ বসু, যিনি কিনা বিশিষ্ট একজন আইনজীবী ছিলেন, এবং তার মা ছিলেন প্রভাবতী দেবী। ওকে, দেখো এখানে যে ছবিটা দিয়েছি এখানে পুরোটা হচ্ছে তার ফ্যামিলির ছবি। এখানে কোনটা সুভাষচন্দ্র বসু, ঠিক এই কোনায় দাঁড়িয়ে আছে, এই যে লাল যে গোল দিয়ে দিয়েছি এটা। ওকে, নেক্সট তার প্রাথমিক শিক্ষা হয়েছিল প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল কটকে একটা স্কুল ছিল ওই স্কুলে, ঠিক আছে। দেখো, এবং পরবর্তীতে তিনি মাধ্যমিক পরীক্ষা দেয় রাভেনশাহ কলেজিয়েট স্কুল থেকে, যেটা কটকেই অবস্থিত। দেখো, এই যে যখন ইউরোপিয়ান স্কুলে উনি পড়েন তখন ওখানে তিনি দেখেছিলেন যে ইউরোপিয়ান যে স্টুডেন্টগুলো ওখানে পড়াশোনা করছে এবং ভারতীয় স্টুডেন্টরা যে পড়াশোনা করছে তাদের মধ্যে কতটা পার্থক্য করা হতো, যেখান থেকে তার মধ্যে একটা জাতীয়তাবাদী ধারণা সেই ছোটবেলা থেকেই ঢোকা শুরু করে। বোঝা গেল? তার একটা বিপ্লবী মনোভাব শুরু হয় যে কেন আমাদের সঙ্গে এরকম হবে। ওকে, নেক্সট তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তারপরে
যেরকম প্রথমে প্রেসিডেন্সি কলেজে, কলকাতার যে প্রেসিডেন্সি কলেজ, সেই কলেজে তিনি ভর্তি হয়, ঠিক আছে। সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়। কেন বার করে দেওয়া হয়? কারণ ওখানে কোনো একজন অধ্যাপক ভারতীয়দের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিল। এর ফলে তিনি গিয়ে ওই অধ্যাপককে এক চড় মারে, বোঝা গেল? এর ফলে এই যে প্রতিবাদ করেছেন উনি, এর ফলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয় এবং সেখান থেকে দর্শনে অর্থাৎ ফিলোসফিতে স্নাতক অর্থাৎ অনার্স করে, ওকে। এবং পরবর্তীতে তার বাবার পরামর্শে, তার বাবার কথা মতো তিনি ইংল্যান্ডে যায়, ঠিক আছে। গিয়ে আইসিএস এর জন্য পড়াশোনা শুরু করে। আইসিএসটা কি? বর্তমানে আমরা যাকে ইউপিএসসি বুঝি, সেটাই সেই সময় আইসিএস ছিল, ঠিক আছে। কেমব্রিজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেমব্রিজের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে, ইংল্যান্ডের। এবং সেখান থেকে তিনি আইসিএস পাশ করে। সেই সময় একটা পুরো প্রেস্টিজিয়াস ছিল, ঠিক আছে, পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষা, ঠিক আছে। দেখো, তখন কিন্তু তিনি 4th র্যাঙ্ক করে, যেটা একজন ভারতীয়র ক্ষেত্রে বড় অবাক করা বিষয়, ভারতীয়র ক্ষেত্রে অসম্ভব একটা বিষয় ছিল। তিনি তারপরেও এই যে উত্তীর্ণ হয়, তারপরেও তিনি ব্রিটিশদের গোলামি করতে রাজি ছিলেন না, তাই তিনি ত্যাগ করে দেন এই ব্যাপারটা, ঠিক আছে। মানে এই তার পদ, তার এই যে রাজশাহী একখানা চাকরি, সেই চাকরিটা ত্যাগ করে দেয়। কবে? 1921 সালে, ওকে। এবং তারপরে তিনি স্বাধীনতা আন্দোলনে পুরো মানে প্রত্যক্ষভাবে লেগে পড়ে, ঠিক আছে। তিনি ভারতের জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসের সঙ্গে যোগদান করেন এবং পরবর্তীতে ঘটনাক্রমে কি হয়, তিনি কংগ্রেসের সভাপতি হয়, ঠিক আছে। 1938 এবং 39 সালে হরিপুরা এবং ত্রিপুরা যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেই অধিবেশনের সভাপতিত্ব করেন তিনি, ঠিক আছে। পরবর্তীতে তিনি কংগ্রেসের একটা সাব দল বলতে পারি, ঠিক আছে, মানে ওরই একটা শাখা হিসেবে, উপদল হিসেবে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। পরবর্তীতে ওটা যদিও কংগ্রেসের যে মূল চিন্তা ভাবনা সেখান থেকে সরে আসে, ঠিক আছে, ওই ফরওয়ার্ড ব্লকটা পুরো আলাদা চিন্তা ভাবনার হয়ে পড়ে। সেগুলো তোমরা ইতিহাসে দেখেছো অনেকটাই। এবং পরবর্তীতে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে, ঠিক আছে। আজাদ হিন্দ ফৌজের 5টা ভাগ ছিল, যার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ ছিল ঝাঁসি রানীর বাহিনী, যেটা কিনা শুধুমাত্র মেয়েদের বাহিনী ছিল, ওকে। যেটা আমরা পরবর্তীতে দেখছি নারী সৈনিকদের জন্য ঝাঁসি রেজিমেন্ট গঠন করে, ওকে। এবং তার মানে মৃত্যু হয়, অর্থাৎ তিনি পরলোক গমন করে 18ই আগস্ট 1945 তাইহোকৌ বিমান দুর্ঘটনায়। এটা নিয়ে যদিও তার এই যে মৃত্যুর ঘটনা, এটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে। কেউ বলে যে এটা সাজানো, কেউ বলে যে না এটাই ঠিক, আবার কেউ বলে না ইনি স্বাধীনতার পরবর্তীতেও ভারতে ছিলেন, থেকে একজন সেই গুমনামি বাবা, অর্থাৎ সেই একজন যে ঋষির কথা বলা হয়, একজন সন্ন্যাসীর কথা বলা হয়, যে কিনা ছিলেন, ওকে, যার সঙ্গে কিনা নেতাজির বৈশিষ্ট্যের অনেক মিল ছিল। কিন্তু অ্যাকচুয়ালি যে তিনি কিভাবে মারা গেলেন কি মারা যাননি, পরবর্তীতে স্বাধীনতার অনেক পরে মারা গেছেন, এইসব নিয়ে অনেক বিতর্ক রয়েছে, ঠিক আছে। দেখো, তার উপাধি ছিল নেতাজি, আমরা তো তাকে নেতাজি বলেই চিনি, তাই না? যেটা কিনা আজাদ হিন্দ ফৌজের সৈনিকরা তাকে বলে ডাকতেন, ওকে। এই যে এটা হচ্ছে সেই ঝাঁসি রানী বাহিনীর একটা ছবি। আচ্ছা, এই পাশের এই যে রয়েছে, যে মানে নেতাজির পাশে দাঁড়িয়ে রয়েছে এই মেয়েটা কে? তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী, সেই বাহিনীটার কথা বলা হচ্ছে। দেখো, ইনি হিটলারের সঙ্গে দেখা করেন, মানে এনার একটা অন্যরকম রণকৌশল ছিল। ইনি ভারতে থেকে কোনো রকমভাবে করতে পারেননি, বিভিন্ন পরিস্থিতিতে তিনি স্বাধীনতার জন্য লড়াই করতে পারেননি। এনার স্ট্র্যাটেজি ছিল বাইরে থেকে আক্রমণ করব আমি, ঠিক আছে। বাইরের যে বিদেশি ক্ষমতাগুলোর সাহায্য নিয়ে, অর্থাৎ যারা ব্রিটেনের বিরুদ্ধে ছিল, যেরকম জার্মান, জাপান, এরা তাদেরকে সঙ্গে নিয়ে সে কি করতে চেয়েছে, এখানে আক্রমণ করতে চেয়েছে। এবং তার কথা মতো যে আমি যদি আক্রমণ করি বাইরে থেকে, তখন কি করবে, যারা ব্রিটিশদের হয়ে কাজ করছে যে সমস্ত ভারতীয়, তারাও কি তাদের সঙ্গে যোগদান করবে, অর্থাৎ এই আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যোগদান করবে, এরকম একটা চিন্তা ভাবনা তার ছিল। এখানে তোমাদের সব থেকে বড় একখানা কোশ্চেন, যে আচ্ছা দাদা, এখানে গান্ধীজির অবদান বেশি না মানে নেতাজির অবদান বেশি এই স্বাধীনতার মানে পাওয়ার ক্ষেত্রে? দেখো, আমার মতে এই কোশ্চেনটা একরকম একেবারে পাগলামির কোশ্চেন, ঠিক আছে। তুমি এখন জিজ্ঞেস করছো যে একটা গাড়ি কার বেশি
মানে গুরুত্ব, চাকার নাকি ইঞ্জিনের? আরে বাবা, চাকা, ইঞ্জিন, বডি পুরোটা নিয়েই তো একটা গাড়ি হয়, শুধু চাকা দিয়ে দিলাম হয়ে গেল? আমি এটার মাধ্যমে বোঝাতে চাইছি যে প্রতিটা টিমের যেরকম গান্ধীজির গুরুত্ব ছিল, যেরকম ভগৎ সিংয়ের গুরুত্ব ছিল, যেরকম অন্যান্য স্বাধীনতা সংগ্রামীর গুরুত্ব ছিল, সেই রকমই নেতাজির গুরুত্ব ছিল। মানে সকলের একটা গুরুত্ব ছিল, সকলের প্রয়োজন ছিল। দেখো, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা যাদের নাম জানতে পারি তাদের কয়েকজনের নাম আমরা জানি। কত কোটি কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হতে পারে তোমার আমার বাড়ির কেউই মানে লড়াই করেছিলেন, তাদের নাম জানে না কেউ। এখন আমরা শুধুমাত্র পার্টিকুলার একজনকে শুধুমাত্র দায়ী যদি করি, তাহলে বাকি যত মানুষ যাদের নাম আমরা জানিও না তাদেরকে অসম্মান করা হয়। তো এখানে সবাইকার দরকার ছিল, যেরকম গান্ধীজির দরকার ছিল সেরকম নেতাজির দরকার ছিল। একার গান্ধীজির পক্ষেও যেরকম স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না, একার পক্ষে সেই রকম নেতাজির সুভাষচন্দ্র বসুরও মানে ক্ষমতা ছিল না। ঠিক আছে, মানে সবাইকার দরকার ছিল। একটা মানুষ কখনো, সে যত শক্তিশালী হোক, কিন্তু তার অবদান যে ছিল সেটা আমরা অস্বীকার কখনোই করব না। ঠিক আছে, তার জন্যই অ্যাকচুয়ালি সবাই উদ্বুদ্ধ হয়েছে। ঠিক আছে, গান্ধীজির জন্যও হয়েছে, আমরা সেটা মানি। ওকে, কিন্তু আমাদের এটা বলা উচিত নয় যে গান্ধীজির জন্য পিছিয়ে গেছে, নেতাজির জন্য আগিয়ে গেছে, তাহলে বাকি যারা ছিল তাদেরকে তো আমরা অস্বীকার করছি, তাই না? সেটা তো করা উচিত নয়, তাই না? দেখো, নেক্সট আমরা চলে আসবো যে নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের অনুপ্রেরণা, অর্থাৎ তার উপরে কার কার প্রভাব ছিল। সব থেকে বড় প্রভাব ছিল প্রাথমিক ক্ষেত্রে তার বাবার, জানকীনাথের। তার বাবা তাদেরকে বিভিন্ন স্বাধীনতার সংগ্রামের কথা, মানে বিদেশি স্বাধীনতা সংগ্রাম, এছাড়া বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনের কথা শোনাতেন। এছাড়া তার বাবা বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকে একটা অনুপ্রেরণা পায়। তারপরে হচ্ছে তার স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়। ঠিক আছে, এছাড়া সেই যে বললাম যে যখন সে প্রাথমিক স্কুলে পড়তেন, তখন ইউরোপীয় যে স্টুডেন্ট এবং ভারতীয় স্টুডেন্টের মধ্যে যে পার্থক্য করা হতো, সেই ব্যাপারটাও তার মনে দাগ কেটেছিল। ঠিক আছে, এছাড়া রামকৃষ্ণ, তারপরে স্বামী বিবেকানন্দ, এনাদের প্রভাবও ওনার উপরে ছিল। ঠিক আছে, দেখো, এনার ধারণা আমরা যখন দেখবো, আমরা উগ্রতা দেখবো না, আমরা বিশ্ব মানবতা দেখব। তার চিন্তাভাবনায় বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। মানে তার চিন্তাভাবনার দিকে যদি আমরা তাকাই, এগুলো খুব পরিমাণে দেখতে পাবো। এছাড়া আমরা তার উপরে প্রভাব দেখতে পারি অরবিন্দ ঘোষের, তারপরে হেগেলের বিভিন্ন তত্ত্ব দ্বারা তিনি অনুপ্রাণিত হয়। ঠিক আছে, এছাড়া বিভিন্ন মানুষের সান্নিধ্য, বড় বড় মানুষের, মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে তিনি আসেন, যেরকম গান্ধীজি ছিলেন, ভগৎ সিং ছিলেন, তারপরে নেহেরু ছিলেন, অনেক বি আর আম্বেদকর, তাদের সান্নিধ্যে আসেন, তাদের প্রভাবও এনার মধ্যে দেখা গেছে। ঠিক আছে, এক কথায় এনার ওপরে প্রচুর মানুষের প্রভাব ছিল। ঠিক আছে, আর সব থেকে এনার যে পলিটিক্যাল গুরু বলা হয় চিত্তরঞ্জন দাস। ওকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দাসের হাত ধরেই অ্যাকচুয়ালি ইনি এই রাজনীতির পথে পা বাড়ান। এখানে একটা কথা বলে রাখি, ইনি যখন অসহযোগ আন্দোলনে যোগদান করেন, তারপরে পরবর্তী স্টেপ কী হবে তাই নিয়ে গান্ধীজির সঙ্গে আলোচনা করেন, কিন্তু গান্ধীজি যে সমস্ত কথা বলেন সেগুলো তার মনোপুত হয়নি, সে মেনে নিতে পারেনি। তারপরে তিনি চিত্তরঞ্জন দাসের কাছে যান, তার দ্বারা অনুপ্রাণিত হয়। তারপর বোঝা গেল তার যে চিন্তা ভাবনা সেটা তার মধ্যে ফুটে উঠেছে, মানে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে। ঠিক আছে, এই যে এত মানুষের প্রভাব তার মধ্যে ছিল। ওকে, এছাড়া উনি যে সারা বিশ্বের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের কথা পড়েন, যার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়। আর এছাড়া তিনি তো ছিলেন দর্শনের, অর্থাৎ ফিলোসফির ছাত্র, তাই না? তো সে বিভিন্ন তাত্ত্বিকের চিন্তাভাবনা তার জানা ছিল, এবং তার দ্বারা মানে তিনি অনুপ্রাণিত হয়। ঠিক আছে, যার ফলে তার মধ্যে একরকম জাতীয়তাবাদ, স্বাধীনতা সম্পর্কে একটা অন্যরকম ধারণা তৈরি হয়। ঠিক আছে, উনি একজন আদর্শ দেশপ্রেমিক ছিলেন, আমাদের যুবক শ্রেণীর মানে অনুপ্রেরণা উনি। ঠিক আছে, যাই হোক, আশা করি কিছুটা বোঝাতে পারছি। প্রথমে আমরা দেখলাম তার জীবন সম্পর্কে, তার জীবনটা কি, মানে তার জীবন কিভাবে আগিয়েছে, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, তিনি কোথায় কোথায় যোগদান করেছেন। আমরা আগেই বললাম যে আমরা স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট তার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব, তাই না?
এবার আমরা দেখব যে নেতাজির স্বাধীনতা সম্পর্কিত ধারণা। এই যে স্বাধীনতা নিয়ে তার কি ধারণা ছিল। দেখো, তিনি বলছেন যে স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা পেলে কেউ হবে না। ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা পাওয়া মানেই যে সে স্বাধীন হয়ে গেল এরকম না, তাকে সার্বিক দিক থেকে স্বাধীন হতে হবে। ঠিক আছে, সার্বিক দিক বলতে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, ধর্মীয় দিক থেকে, বিভিন্ন দিক থেকে তাকে স্বাধীন হতে হবে। যখন সে বিভিন্ন বাধা থেকে যখন মুক্তি লাভ করবে, অ্যাকচুয়ালি তখনই তার অ্যাকচুয়াল স্বাধীনতা পাওয়া যাবে, সে অ্যাকচুয়ালি স্বাধীনতা পাবে। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? দেখো, প্রথমে আমরা যদি রাজনৈতিক স্বাধীনতার কথা বলি, রাজনৈতিক স্বাধীনতা, ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক, এটাই তো লিখলাম না, রাজনৈতিক স্বাধীনতা অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা বলতে সেই ভোট দেওয়া, তাই না? ভোট দেব, নিজেকে নিজে শাসন করব, এইরকম একটা চিন্তা ভাবনা, যে আমরা ব্রিটেনের দ্বারা কেন স্বাধীন মানে শাসিত হব, আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করব, এইরকম একটা চিন্তা ভাবনার কথা বলে। যে আমরা যখন নিজেরাই নিজেদেরকে শাসন করব, সেটাই তো রাজনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ছে, তাই না? তিনি এই কথাটা বলতে চাইছেন। এছাড়া অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছে। অর্থনৈতিক স্বাধীনতা বলতে উনি বোঝাচ্ছেন যে অর্থনৈতিক দিক থেকে যদি স্বাধীনতা প্রতিষ্ঠা না করা যায়, তার অর্থনৈতিক দিক থেকে যদি সাম্য প্রতিষ্ঠা না করা যায়, তবে এই যে রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, এই রাজনৈতিক স্বাধীনতা বৃথা। দেখো, এনার উপরে কিন্তু মার্ক্সবাদীদের প্রভাবও অনেক ছিল। ওকে, সেটা আমরা পরবর্তীতে দেখছি। ওকে, তিনি বলছেন অর্থনৈতিক দিকে সাম্য ঘটাতে হবে। ওই যে শ্রেণী, পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর যে ভাবনাটা, এটা চলতে দিলে হবে না, এটাকে শেষ করে দিতে হবে। সেই ওনার উপরে একরকম বলতে পারি আমরা কমিউনিজমের যে ধারণা, সেটা ছিল। এই যে কংগ্রেসরা ছিল তো ডানপন্থী, তাই না? কিন্তু পরবর্তীতে ওই যে ভাগ হয়ে যায় কংগ্রেসের থেকে, তখন দেখা যায় যে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে একটু বামপন্থী ধারণা ঢুকে যায়। বামপন্থী বলতে কমিউনিজম ধারণার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই যে ধারাটা তার মধ্যে ছিল যে পুঁজিপতি শ্রেণী শেষ করো, ওকে, এবং সবাইকার মধ্যে অর্থনৈতিক সাম্যতা প্রতিষ্ঠা করে দাও। এছাড়া তিনি লক্ষ্য করেন যে ভারত হচ্ছে একরকম কৃষিভিত্তিক দেশ, তাই না? এবং তাই জন্য বলে যে কৃষিকে উন্নতি করো, আধুনিক যন্ত্রপাতি লাগাও কৃষির ক্ষেত্রে, কারণ কৃষির থেকেই অ্যাকচুয়ালি অর্থনীতি অনেকটা আগিয়ে যাবে। ওকে, এছাড়া শিল্পায়নের কথা বলা হয় যে বিভিন্ন শিল্প কারখানা তৈরি করো, যেটা বিদেশি নির্ভর হবে না, যেটা স্বদেশীয় হবে, নিজের দেশের ক্ষেত্রে হবে। ঠিক আছে, যাই হোক, এছাড়া তিনি এই অর্থনীতির ক্ষেত্রে, অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে সমাজতান্ত্রিক চিন্তাভাবনাটা নিয়ে এসেছিলেন। যে তিনি বলেন যে রাষ্ট্র কিছুটা এই যে সাম্য প্রতিষ্ঠার জন্য হস্তক্ষেপ করবে, বিভিন্ন সম্পত্তির অধিকার রাষ্ট্রের কাছে থাকবে, কোনো ব্যক্তির হাতে নয়, কারণ ব্যক্তির হাতে থাকলেই তখন পুঁজিপতি শ্রেণী, শ্রমিক শ্রেণী তৈরি হয়ে যাবে, যেটা তার পছন্দ ছিল না। ওকে, সে অ্যাকচুয়ালি স্বাধীনতা বলতে এই যে অর্থনৈতিক সাম্যের কথা, তারপরে রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সমস্ত কিছুকে বুঝিয়েছে, সমস্ত কিছু থেকে মুক্তি বুঝিয়েছে। শুধুমাত্র যে সাম্রাজ্যবাদী শক্তির থেকে মুক্তি এটা নয়, তিনি সমস্ত কিছুর থেকে মুক্তি। তিনি বলছেন, দেখো, কেউ যদি একটা তার অঞ্চলেই, তার এলাকাতেই মানে কি বলবো, জেলের মধ্যে থাকে, জেল বলতে যে উঁচু জাতিরা নিচু জাতি কেউ ঘৃণার চোখে দেখছে, এইরকম যদি দেখে, তারা তো শুধুমাত্র সেই জিনিসটা নিয়েই পড়ে থাকবে, তারা কিভাবে দেশের জন্য লড়াই করবে। এটা আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো, তোমাদের এলাকায় সংখ্যাগুরু হচ্ছে হিন্দু এবং সংখ্যালঘু হচ্ছে মুসলিম। ওকে, এখন যদি ওই যে সংখ্যা গুরুর যে জাতি, সেটা যদি সংখ্যালঘুর ওপরে অত্যাচার করে, তো সংখ্যালঘুরা সবসময় তো বাঁচতে চাইবে কার কাছ থেকে? সংখ্যাগুরুর থেকে। তো ওরা কিভাবে ওই যে ব্রিটিশদের বিরোধিতা করবে, ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে? তারা তো আগে ওই সংখ্যা গুরুর থেকে বাঁচার চেষ্টা করবে, তাই না? বোঝাতে পারছি জিনিসটা? ইনি ওটা বলতে চাইছেন যে সমস্ত কিছু থেকে মুক্তি করো, শুধুমাত্র ব্রিটিশদের থেকে মুক্তি করলে হবে না, তাকে সমস্ত কিছুর থেকে মুক্তি করতে হবে। ওকে, নেক্সট সামাজিক স্বাধীনতার কথা বলেছে। সামাজিক স্বাধীনতা বলতে কি বুঝিয়েছে? যে দেখো, সামাজিক স্বাধীনতা পাওয়ার জন্য তিনি অ্যাকচুয়ালি বলছেন যে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়ন, অর্থাৎ এই যে বিভিন্ন দলিত শ্রেণীগুলো রয়েছে যারা অত্যাচারিত, তাদেরকে মুক্ত করো, তাদেরকে আগিয়ে নিয়ে যাও, তাদেরকে আগিয়ে নেওয়ার জন্য কি শিক্ষা দান করো তাদেরকে। এছাড়া নারীদের কথা বলেছে যে নারী শ্রেণীকে বা নারী জাতিকে স্বাধীনতা দাও।
তাদের স্বাধীনতার উপর যে তিনি কি পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন সেটা তার আজাদিন ফৌজদের দিকে না তাকালে বোঝা যায় না। যে আজাদিন ফৌজের একটা রেজিমেন্ট এমন করে দিয়েছিলেন যে ঝাঁসির রানী বাহিনী, যেখানে শুধুমাত্র মেয়েরাই ছিল। বোঝা গেল, সে নারীদের ক্ষমতার ওপরে বেশ গুরুত্ব দিয়েছেন। ওকে, এছাড়া তিনি এই সামাজিক স্বাধীনতার ক্ষেত্রে সাম্য ও ন্যায়ের কথা বলেছেন। বলছেন দেখো, সাম্য প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচারের ক্ষেত্রেও সবাই যে ন্যায় বিচার পাবে তার জন্য সবাইকার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা দরকার। এই যে সাম্য প্রতিষ্ঠা হলেই একরকম ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়া মানেই সে স্বাধীন। বোঝা গেল? একরকম তিনি শুধুমাত্র সংকীর্ণ ধারণা আনেননি, তিনি ব্যাপক অর্থে নিয়ে এসছেন তার যে স্বাধীনতার ধারণাটাকে। বোঝা গেল, স্বাধীনতাকে একটা কুয়োর মধ্যে তিনি আবদ্ধ রাখেননি, তিনি কি করেছেন, একটা সমুদ্র গঠন করে দিয়েছেন। এই যেই সমুদ্রের কি হচ্ছে, যার মধ্যে কি রয়েছে, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। আমরা সাধারণত স্বাধীনতা বলতে ওটাই বুঝছি যে আমরা অন্য দেশ থেকে আমরা মুক্তি লাভ করছি, এমনটা নয়। বোঝা গেল? দেখো, স্বাধীনতা প্রচুর কষ্টের মাধ্যমে এসছে। ওই কঙ্গনা রানাউতের মতো 2014 সালে স্বাধীনতা এসছে এই নয়, কতটা স্ট্রাগল ছিল আমরা জানি। এই যে নেতাজি, গান্ধীজি, কত মানুষ, ভগৎ সিং, মৌলানা আবুল কালাম আজাদ, সবাই কষ্ট করেছে এই স্বাধীনতার জন্য। আরো একাধিক অজানা অনেক নাম রয়েছে। বোঝা যাচ্ছে? দেখো, যাই হোক, আশা করি এই পর্যন্ত বোঝাতে পারলাম। এছাড়া আরো কিছু স্বাধীনতার কথা উনি বলেন, যেরকম ধর্মীয় স্বাধীনতার কথা। দেখো, তিনি এই সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন। বলছে ওই যে হিন্দু মুসলিম লড়াই করছি, খ্রিস্টানকে তাড়িয়ে দিচ্ছি, মুসলিমকে তাড়িয়ে দিচ্ছি, শুধু হিন্দু থাকছি, বা হিন্দুকে তাড়িয়ে দিচ্ছি, খ্রিস্টান বৌদ্ধকে তাড়িয়ে দিচ্ছি, শুধু মুসলিম রাখছি, এরকম নয়। সবাই একসঙ্গে থাকবো। ভারতীয় হচ্ছে একটা জাতি, ঠিক আছে? আমরা জাতীয়তাবাদ, তার জাতীয়তাবাদ ধারণার ক্ষেত্রে এটা আরো বুঝবো, ঠিক আছে? তিনি কি বলতে চাইছেন, যে সবাই একসঙ্গে থাকার যে ব্যাপারটা, সেটা সে যে যার মতো ধর্ম পালন করুক না, আমার কি, আমরা ভারতীয়। আমরা জিনিসটাকে এইভাবে বোঝাই যে তোমার নাম রাহুল, তাই না? এখন তোমার কথা হচ্ছে রাহুল নামের সবাই এই ভারতের নাগরিক, এরকম নাই। তোমার পাশে যে রয়েছে সেও তো একজন, তাই না? তার আলাদা নাম হতেই পারে, অর্থাৎ সে আলাদা নাম পছন্দ করতেই পারে। বোঝাতে পারছি যে তোমার পরিবারে 10 জন ব্যক্তি আছে, 10 জনের 10 রকম নাম হতে পারে, ঠিক আছে? 10 জনের 10 রকম চিন্তা ভাবনা হতে পারে, 10 জন 10খানা পথে চলতে পারে, কিন্তু তোমরা তো একটা পরিবার, তাই না? সেই তিনি ওটাই বোঝাতে চাইছেন যে ভারতে যারা বসবাস করছে তারা ভারতীয়, তাদের অন্যান্য ধর্ম, তাদের অন্যান্য মতামত থাকতেই পারে, থাকুক না, নো প্রবলেম। দেখো, আমরা অনেকে এই যে নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী, তাই না? তাদেরকে আমরা গুরু মনে করি তাকে। আমাদের মধ্যে অনেকে এরকম রয়েছে, তাকে গুরু মনে করলেও তার ধারণাকে আমরা মান্যতা দিই না। আমরা নেতাজির জন্মদিনের দিন কি করছি, তাকে গুরু বলে সেই উইশ করছি, ফেসবুক ছড়িয়ে দিচ্ছি, স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছি, ঠিক আছে? কিন্তু তার যে ধারণা যে তিনি হিন্দু মুসলিমকে ঘৃণা করতেন না, তিনি অন্য ধর্মের কাউকে ঘৃণা করতেন না, নিচু জাতি উঁচু জাতি বলে তার কাছে কিছু ছিল না। আর এইদিকে আমি কি করছি, যে আমি তার অনুগামী হয়ে, তার অনুসারী হয়ে আমি অন্য ধর্মকে হেয় করছি, অন্য ধর্মকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, যদিও এটা আমাদের বর্তমানে কিছু পলিটিক্যাল পার্টির জন্য আমরা এটা করছি। দেখো, বর্তমান পলিটিক্যাল পার্টি যেগুলো করছে তারা হচ্ছে সাভারকরের অনুসারী। তারা অ্যাকচুয়ালি লোক দেখানোর জন্য নেতাজির সাপোর্ট করে, অ্যাকচুয়ালি তার কোনো রকম আদর্শ তারা মানেন না। বোঝা গেল? এটা বলার জন্য আমার অনেক কিছু সহ্য করতে হতে পারে। যাই হোক, তোমরা খুব ভালো করে বোঝো জিনিসটা। আমরা এক কথায় আরও একবার বলে দিই, তিনি স্বাধীনতা বলতে স্বজাতির কথা বুঝিয়েছে। স্বজাতি বলতে ভারতের জাতি, তার শাসন অন্য জাতির দ্বারা, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা মানে শাসিত না হওয়াকে বুঝিয়েছেন। ওকে, তিনি সাম্রাজ্যবাদী বিরোধী ছিলেন, এই আমাদের নেতাজি। বোঝা যাচ্ছে? এবং তিনি স্বাধীনতা বলতে বুঝিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতাকে নয়, রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তারপরে ধর্মীয় ইত্যাদি। ওকে,
অর্থাৎ তিনি বলছেন সাংস্কৃতিক দিকে যে যেটা পালন করতে চাই করুক, যে যেই ধর্ম পালন করতে চাই করুক, সবাইকার মধ্যে সাম্য প্রতিষ্ঠা হোক, এই কথাটা উনি বোঝাতে চাইছেন। এই স্বাধীনতার কথাই উনি বলতে চাইছেন। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব স্বাধীনতার যে বৈশিষ্ট্য, অর্থাৎ তিনি যে স্বাধীনতা, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের দিকে। ঠিক আছে, প্রথমে কি বলছে, মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, বলছে তার যে স্বাধীনতার ধারণা সেটা কিসের উপর ভিত্তি করে রয়েছে, যে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্যের উপর। নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে স্বাধীনতাকে এমন এক ধরনের মূল্যবান সম্পদের সঙ্গে তুলনা করেছেন যেটি কিনা মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। ঠিক আছে, বলছে তিনি এই স্বাধীনতাকে স্বামী বিবেকানন্দের মতোই, বা বলতে পারো স্বামী বিবেকানন্দের ভাষায় ইহজীবনের, বলছে এই জীবনের অমৃত সুধা বুঝিয়েছেন। এবং আমরা বলতে পারি যেরকম একটা মানুষের অক্সিজেনের দরকার, সেই রকম এই স্বাধীনতারও দরকার, তার বিকাশ লাভের জন্য স্বাধীনতার দরকার। বলছে একটা মানুষ বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের দরকার, সেই রকম একখানা মানুষের বিকাশ লাভের জন্য বা বলতে পারো বেঁচে থাকার জন্যও সেই স্বাধীনতার দরকার। বোঝা গেল? অর্থাৎ অক্সিজেনের সঙ্গে স্বাধীনতাকেও তিনি তুলনা করেছেন। ওকে, নেক্সট কি বলছে, অখণ্ডতা। দেখো, অখণ্ডতা কেন বলেছেন, যে এই স্বাধীনতা কোনো একটা জাতির জন্য নয়, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ধর্মের জন্য নয়, কোনো একটা পার্টিকুলার মানুষের জন্য নয়, এটা পুরো ভারতীয়র। ওকে, এবং এই স্বাধীনতা কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ ওই যে ব্রিটিশদের দ্বারা, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা এই স্বাধীনতা নিয়ন্ত্রিত নয়, এই স্বাধীনতা শুধুমাত্র ভারতীয়দের, অর্থাৎ মানুষের। ওকে, আমরা তার ধারণায় মানবতা দেখতে পাই, যে তিনি মানবতাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়েছেন। ওকে, নেক্সট কি বলছে, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। ওই যে বললাম, একটু আগেই আমরা আলোচনা করলাম যে তিনি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেন। উনি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা বলেননি, বলছে সামাজিক ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে, তাদের সমান স্বাধীনতা রয়েছে। তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হতে হবে। এমন নয় যে তুমি রাহুল, তুমি কি করলে, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় লোক হওয়ার ক্ষমতা রয়েছে, অনেক বড় লোক হতে পারবে, আর যে যার নাম পিঙ্কি সে হতে পারবে না। কেন? সেও তো মানুষ, তাই না? তারও সেই স্বাধীনতা রয়েছে, সে তার যদি ক্ষমতা থাকে সে হতেই পারে। বোঝা গেল? তাকে বাধা দেওয়া যাবে না, তার সেই স্বাধীনতা রয়েছে। এমন নয় যে এই তুই পিঙ্কি তুই নেমে আয়, এমন নয়। সবাই সেই অর্থনৈতিক স্বাধীনতা পাবে। বোঝা গেল? অর্থনৈতিক ক্ষেত্রেও আগিয়ে যেতে পারবে। ক্লিয়ার? নেক্সট, রাজনৈতিক আমরা বললাম। ওকে, রাজনৈতিক ক্ষেত্রেও সমান স্বাধীনতা পাবে, যে কোনো ধর্মের ক্ষেত্রে সমান স্বাধীনতা পাবে। ওকে, নেক্সট, স্বাধীনতা ও সাম্য অঙ্গাঙ্গিকভাবে জড়িত। দেখো, তিনি বলছেন যদি সাম্য প্রতিষ্ঠা না করি তাহলে স্বাধীনতাও প্রতিষ্ঠা হবে না। আমরা যতই চেষ্টা করি স্বাধীনতা, হয়তো আমরা সাম্রাজ্যবাদীকে তাড়িয়ে দিলাম, কিন্তু এখানেই পরবর্তীতে এমন জাতি তৈরি হয়ে যাবে যারা এই দেশের মানুষের উপরে এই অত্যাচার করবে। বোঝা যাচ্ছে তো? বলছে সবাইকার মধ্যে সাম্য প্রতিষ্ঠা হতে হবে, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা হতে হবে, এবং ওই সাম্য প্রতিষ্ঠা হলেই তখন স্বাধীনতাও প্রতিষ্ঠা হবে। এমন নয় যে আব্দুলকে দেয়া হচ্ছে অধিকার আর রামকে দেয়া হচ্ছে না, অথবা রামকে দেওয়া হচ্ছে আব্দুলকে দেওয়া হচ্ছে না, আর এদের দুজনকে দেওয়া হচ্ছে কিন্তু মাইকেলকে দেওয়া হচ্ছে না, এরকম নয়, সবাইকে দিতে হবে। বোঝা গেল? আবার শুধুমাত্র একজন পুরুষ মানুষকে দেওয়া হচ্ছে, মহিলাকে দেওয়া হচ্ছে না, এমনও নয়, মহিলাকেও দিতে হবে, পুরুষ মানুষকেও দিতে হবে, সবাইকে সমান স্বাধীনতা দিতে হবে। যদি তাদের মধ্যে এটা না দেওয়া হয় তবে স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এই জিনিসটাও উনি বোঝাতে চাইছেন। তিনি এই যে কতটা যে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটা তো আমরা সেই আজাদ হিন্দ ফৌজের দিকে তাকালেই বুঝতে পারি। যে আজাদ হিন্দ ফৌজের যে হেড ছিল, সে একজন মুসলিম ছিল। তাহলে তিনি দেখো, আমাদের নেতাজি তো ধর্মের দিক থেকে কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্মের। কিন্তু তিনি যদি এই সাম্য প্রতিষ্ঠা করতে নাই চাইতেন, তাহলে তার যে আর্মি, সেই আর্মির হেড একজন মুসলিমকে রাখতেন না, তাই না? নেক্সট, সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ। অর্থাৎ তিনি বলছেন এই যে ভারতের ঐতিহ্যের উপরে উনি খুব গুরুত্ব দিয়েছেন। বলছে ভারতের শিক্ষা ঐতিহ্য এত উন্নত যে পৃথিবী এই ভারতীয় শিক্ষা, ভারতীয় ঐতিহ্য ছাড়া
প্রকৃত বিকাশ লাভ করতে পারবেন না। তো এ সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। আর এই যে আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, এই বিভেদটাকে মেটাতে গেলেও আমাদের শিক্ষার প্রয়োজন। শিক্ষার গুরুত্ব উনি দিয়েছেন। তো বলছে সবাইকার মধ্যে শিক্ষা দাও, নারী পুরুষ বাচ্চা বড় নির্বিশেষে সবাইকার মধ্যে এই জ্ঞানের আলো ছড়াও, এই কথাটা উনি বোঝাতে চাইছেন। দেখো এনার স্বাধীনতা, ইনি স্বাধীনতা বলতে যেগুলো বুঝিয়েছেন তার বৈশিষ্ট্য দেখো কত সুন্দর। তোমরা অনেকে অনুসারী রয়েছে তার, আমিও কিছুটা তার চিন্তাধারা দ্বারা প্রভাবিত। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি শুধুমাত্র পার্টিকুলার আমি একজনের দ্বারা তো প্রভাবিত নই, আমি গান্ধীরও কিছু চিন্তা ভাবনা ভালো লাগে, আমার ভগৎ সিং এর কিছু চিন্তা ভাবনা ভালো লাগে, আমার নেতাজির কিছু চিন্তা ভাবনা ভালো লাগে, এমন নয় আমি অন্ধভক্ত কারো। আমার যার থেকে যেই ভালো জিনিসটা আমি নিতে পারি সেটাই আমি নিই, সেটাই আমার ভালো লাগে, সেটাই প্রতিটা মানুষের করা উচিত। এমন নয় আমি করছি বলে। এগুলো এনারা বলছেন। এনারা বলছেন বলতে সরাসরি বলেননি, তুমি দেখো নেতাজির উপরে কত মানুষের মানে প্রভাব ছিল। এমন এমন তো নয় যে গান্ধীজির প্রভাব ছিল না, গান্ধীজির প্রভাবও ছিল। গান্ধীজির অসহযোগ আন্দোলনের দ্বারা উনি প্রচুর পরিমাণে মানে প্রভাবিত হয়েছিলেন। বোঝাতে পারছি? যাই হোক, নেক্সট, সমন্বয়ধর্মী জাতীয় সংস্কৃতি। সমন্বয়ধর্মী জাতীয় সংস্কৃতি বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি বোঝাচ্ছেন যে আত্মসর্বস্ববাদ বা স্বার্থপরতা, এগুলোর বিপরীতে সবাই মিলে একটা সমাজ গঠনের চিন্তাভাবনা, ঠিক আছে, একটা জাতীয় সংস্কৃতি গঠনের চিন্তাভাবনা, যেখানে নট অনলি হিন্দুর চিন্তাভাবনা থাকবে, নট অনলি মুসলিমের চিন্তাভাবনা থাকবে, নট অনলি খ্রিস্টানের চিন্তাভাবনা থাকবে, বা নট অনলি বৌদ্ধের চিন্তাভাবনা, সবাইকার মিলে, বা নট অনলি মেয়েদের চিন্তা ভাবনা থাকবে, নট অনলি ছেলেদের চিন্তা ভাবনা থাকবে, সবাইকার একটা মিলিত চিন্তা ভাবনা, না উঁচু জাতি না নিচু জাতি, না পুঁজিপতি না শ্রমিক শ্রেণী, সবাইকার মিলে একটা সংস্কৃতি তৈরি হবে। এটাই হচ্ছে স্বাধীনতা। তার স্বাধীনতার এটাই বৈশিষ্ট্য। তিনি স্বাধীনতা বলতে সবাইকার স্বাধীনতার কথা বলেছে, পার্টিকুলার একটা ব্যক্তির স্বাধীনতা তো বোঝায়নি। তিনি তো বোঝেননি না আমার পরিবারের স্বাধীনতা, আমি লড়ছি আমার পরিবারের স্বাধীনতা, এমন তো বলেনি, তাই না? এই জিনিসটা, বা উনি বলেনি আমার বাড়িতে প্রতিদিন এরকম অনুষ্ঠান হয়, পুরো দেশে হবে, না বাবা। তিনি কি বুঝিয়েছেন? সবাইকার অনুষ্ঠান, আমি ওর অনুষ্ঠানে যোগদান করব, আমি ওর অনুষ্ঠানে যোগদান করব, সবাইকার অনুষ্ঠান আমরা পালন করব। আমরা রামনবমীর সময় মসজিদে ঢিল মারবো না, বা আমরা মহরমের সময় মন্দিরে ঢিল মারবো না। আরে করছে, আমরা পারলে গিয়ে যাই, যদি না যেতে পারি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে, কিন্তু লড়াইটা না করি, আমরা শান্তির পথে চলি, ঠিক আছে। নেক্সট, নারী স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ। দেখো সেই সময় এরকম তো ছিল যে নারীরাও কোনো রকম স্বাধীনতাই পেত না। সেই রান্না করতো, ঠিক আছে, মুখে ঘোমটা দিয়ে বসে রয়েছে, কেউ গেলে যেতে পারতো না, সে লড়াই করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তাই না? যদিও সেখানে নবজাগরণ তখন শুরু হয়ে গেছে এবং নারীরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করছিল, তো সেটাকেও ব্যাপকভাবে ছড়ানোর চেষ্টা তিনিও করেছেন। তুমি ভাবো, এই যে সুভাষচন্দ্র বসুর আগে কেউ এতটা গুরুত্ব দিয়েছেন নারী স্বাধীনতার উপরে? দিয়েছেন, এমন নয় দেয়নি, কিন্তু ইনি প্রচুর ব্যাপকভাবে দিয়েছেন। ইনি একটা পুরো নারীর সেনা তৈরি করেছেন, নারীদেরকে নিয়ে একটা সেনা তৈরি করে দিয়েছেন, যেখানে নারীরা শাড়ি পরে নেই, নারীরা মানে আর্মি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন, ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, যুদ্ধ করছেন। বোঝা যাচ্ছে? নারীরা শুধুমাত্র ঘরের মধ্যে আটকে নেই, হাতা খুন্তি নিয়ে বসে নেই। বোঝা গেল? তুমি ভাবো কতটা স্বাধীনতার উপরে গুরুত্ব দিয়েছেন, নারী স্বাধীনতার উপরে। বোঝা গেল? নেক্সট, সমাজতন্ত্রের উপর গুরুত্ব আরোপ। দেখো ওই যে বললাম আমরা মার্ক্সবাদীর উপরে কিছু, মার্ক্সবাদী চিন্তাধারার প্রভাব কিছুটা নেতাজির উপরে ছিল। তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চেয়েছেন। তিনি বলছেন যে এই যে আমরা স্বাধীনতা যে অর্জন করব, এই স্বাধীনতা অর্জনের জন্য যাতে মানুষের লড়াই না হয়ে যায়, মানুষের মধ্যে যাতে একটা সাম্য বজায় থাকে, ওর জন্য আমার কি করতে হবে? অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। আর অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। সমাজতান্ত্রিক রাষ্ট্র যে গঠন হলে ওই সম্পত্তির ওপরে কার অধিকার থাকবে? রাষ্ট্রের, এবং রাষ্ট্র সবাইকার মধ্যে সমানভাবে ভাগ করবে ওটাকে। বোঝা গেল? ফলে পুঁজিপতি শ্রেণী তৈরি হয়ে যাবে না, বা শ্রমিক শ্রেণী তৈরি হয়ে যাবে না। উনি শ্রেণী শেষ করে দিতে চেয়েছেন। বলছে শ্রেণী যখনই থাকবে না তখনই কি হয়ে যাবে?
স্বাধীনতা ঠিকঠাকভাবে কার্যকর হবে। বোঝা গেল? আশা করছি তার যে স্বাধীনতার চিন্তাধারা, সেই চিন্তাধারা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার নেক্সট যাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার প্রাসঙ্গিকতা। বর্তমান সময়ে তার এই যে স্বাধীনতার ধারণা, এটা কতটা দরকার, কতটা প্রয়োজন? দেখো, প্রয়োজন তো নিশ্চয়ই রয়েছে। তুমি বর্তমান সময়ের কথা, সেই সময় তো দরকার ছিলই, তাই না? সেই সময় মানুষের মধ্যে অনেক বিভেদ ছিল, ঠিক আছে? সেই বিভেদগুলো কাটানোর দরকার ছিল। একজনের দ্বারা আরেকজন শোষিত হতো, ঠিক আছে? শুধুমাত্র ইংরেজদের দ্বারা শোষিত হতো এমন নয়, ব্রাহ্মণের দ্বারা শূদ্ররা শোষিত হতো, উঁচু জাতির দ্বারা নিচু জাতিরা। উনি বলছেন এই যে এই ব্যাপারগুলোও তো শেষ করতে চেয়েছিলেন, তাই না? তাই জন্যে তিনি তার যে চিন্তাধারা সেটা দরকার ছিল। সামাজিক ক্ষেত্রে অনেক মানুষের স্বাধীনতা ছিল না, মেয়েদের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতার কথা তিনি বলেছেন, দরকার ছিল। বর্তমান সময়েও একাধিক পরিবারে, একাধিক গ্রামে, একাধিক ধর্মের মধ্যে, একাধিক এলাকায় মেয়েদের স্বাধীনতা নেই, সেই স্বাধীনতার জন্য তার চিন্তাধারা দরকার। বর্তমানে রাজনৈতিক দলগুলো যেইভাবে খেলা করছে, মানে মানুষের ইমোশন নিয়ে, মানুষের ধর্ম নিয়ে, মানুষের ভাষা নিয়ে, মানুষের শিক্ষা নিয়ে, সেইগুলোর বিরোধিতা করছেন। তিনি বলছেন কেন, দরকার কিসের? দরকার নেই তো, তাই না? তার যে চিন্তাভাবনা সেটা যদি এখন অ্যাপ্লাই করা যায়, তো বর্তমানে যেই কটা পার্টি রয়েছে সব পার্টি উচ্ছেদ হয়ে যাবে। তাদের কারো মনোভাবই এরকম নেই। বোঝা গেল? এখন সবাইকার চিন্তাভাবনা স্বার্থযুক্ত, নিজের কথা ভাবছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো এটা নিয়ে আমরা আর খুব একটা বললাম না, তোমরা জিনিসটা বোঝো। আর আমিও কয়েকটা পয়েন্ট বললাম যে তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা এখনো দরকার। কি কি কারণে? এই যে বর্তমানে যেটা চলছে এই পরিস্থিতিতে তার চিন্তাভাবনা দরকার। তার চিন্তাভাবনা যদি আনি আমাদের মধ্যে সেই পরিমাণে সাম্য প্রতিষ্ঠা হবে। আমরা স্বাধীনতা অর্জন তো করেছি, একাধিক ক্ষেত্রে আমরা এখনো আবদ্ধ, আমরা এখনো জেলের মধ্যে আবদ্ধ রয়েছি। আমাদের অনেক পরিবারের অনেক মেয়েরা স্বাধীনতা পায় না। কেন? আমাদের পরিবারের যে ছেলেটা রয়েছে, সেই ছেলেটা রাত 10টায় বাড়ি ফিরলেও কোনো প্রবলেম নেই, কিন্তু মেয়েটাকে 7টার মধ্যে বাড়ি ফিরতে হবে। কেন? হ্যাঁ, বাবা মার এখানে কোনো দোষ নেই, দোষ আমাদের। আমরা সেই ছেলেটাকে শিক্ষা দিতে পারছি না। ভয় তো ওটাই, তাই না? বাবা মা মেয়েটাকে 7টায় বাড়ি ফিরতে বলছে এই কারণেই যে বাইরে অনেক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, ছেলেরূপী রাক্ষস, সেটা তাদেরকে শিক্ষা দিতে হবে। বোঝা গেল? যাই হোক, কিন্তু এখানে যদি ওই ছেলেটাকে 7টার সময় ডেকে নেওয়া হতো, তাহলে কোনো প্রবলেমই ছিল না, তাই না? বোঝাতে পারলাম? তোমাদের কি মতামত এই জায়গাটায় তোমরা একটু কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট, জাতীয়তাবাদ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারণা কি? এটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করি, তাই না? দেখো, আমরা জাতীয়তাবাদ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি এক ধরনের মানসিক বা ভাবগত ধারণা, তাই না? একটা অনুভূতি, একটা ফিলিংস, তাই তো? যেটা কিনা একটা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। একটা সমাজ যখন ঐক্যবদ্ধ হয়, তার ফলে তাদের মধ্যে একটা একসঙ্গে বসবাস করার যে অনুভূতি সৃষ্টি হয়, সেই অনুভূতির সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়। দেশপ্রেম যুক্ত হওয়ার মাধ্যমে তারপরে এক জাতি এক রাষ্ট্র যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদের সৃষ্টি হয়, এই জাতীয়তাবাদী মনোভাবের সৃষ্টি হয়, তাই না? কিন্তু এই যে জাতীয়তাবাদী মনোভাব, যেটা আমরা বর্তমানে জাতীয়তাবাদী ভাবি, সেটা একরকম উগ্র জাতীয়তাবাদ। তিনি কিন্তু এই উগ্র জাতীয়তাবাদের সমর্থক ছিলেন না। আমরা দেখেছি তিনি লড়াই করার খুব আগ্রহ ছিলেন, মানে লড়াই করতে চেয়েছিলেন, লড়াই করে রক্ত দিয়ে সে ছিনিয়ে নিতে চেয়েছিলেন স্বাধীনতাকে। কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতা পাওয়া মানে যে উগ্রতা, শুধুমাত্র অন্য জাতির বিরোধিতা তা নয়। তিনি শুধু সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করেছেন, তিনি মানুষের বিরোধিতা করেননি, ঠিক আছে? তিনি ভাবো, এই যে ভারতের স্বাধীনতা পাওয়ার জন্য বিদেশিদের সাহায্য নিতেও পিছু পা হননি। উনি বলছেন বিদেশিদেরকে আমরা সাহায্য করব, তারা আমাদেরকে সাহায্য করবে, আমরা একসঙ্গে বেড়ে যাব। তিনি বিশ্ব মানবতাবাদের কথা বলেছেন, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন, বিশ্ব পরিবারের কথা বলেছেন, ঠিক আছে? তিনি ওই উগ্র জাতীয়তাবাদের সমর্থক ছিলেন না। তার জাতীয়তাবাদী ধারণায় কোনো সাম্প্রদায়িকতা ছিল না, তার জাতীয়তাবাদী ধারণায় কোনো রকম হিংসা বিদ্বেষ ছিল না।
সে চেয়েছিলেন সবাই মিলে আমরা স্বাধীনতা লাভ করব। তার চিন্তা ভাবনায় এক জাতি এক রাষ্ট্র ছিল না, যে শুধুমাত্র হিন্দুদেরকে নিয়েই রাষ্ট্র গঠন হবে, শুধুমাত্র মুসলিমদেরকে নিয়েই রাষ্ট্র গঠন হবে, শুধুমাত্র খ্রিস্টানদেরকে নিয়েই রাষ্ট্র গঠন হবে, এইরকম নয়। সবাইকে নিয়ে একসঙ্গে আগিয়ে যাব, আমরা একসঙ্গে স্বাধীনতা অর্জন করব, এই যে চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। বলছে আমরা যদি একসঙ্গে না যাই আমাদের অ্যাকচুয়াল বিকাশ ঘটবে না। ওকে, আমরা কয়েকটা পয়েন্টের কথা বলবো। ওকে, এই যে তার যে জাতীয়তাবাদী ধারণা আলোচনা করতে গিয়ে কয়েকটা পয়েন্টের কথা বলবো, আর তাহলে সেই পয়েন্টগুলো বলার আগে তোমাদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। এখনো কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও। ওকে, আর লাইক করতেও ভুলো না, আর যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো। ওকে, পয়েন্টগুলোই চলে আসবো। তিনি জাতীয়তাবাদ বলতে বুঝিয়েছেন অতীতের যে ঐতিহ্য ও অতীতের গৌরবময় যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের এক অনুভূতি। তিনি বলছেন যে আমাদের ভারতবাসীর একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে প্রাচীনকালের, যেগুলো এই যে ব্রিটিশদের দ্বারা শাসিত হওয়ার ফলে তারা সেই ঐতিহ্যকে ভুলে যাচ্ছে। তো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনলেই তাদের মধ্যে আবার ঐক্যবদ্ধের সৃষ্টি হবে, তারা আবার ঐক্য হবে, দেশের জন্য তারা লড়াই করবে। বোঝা যাচ্ছে কথাটা? কত সুন্দর কথা বলছে, তাই না? ইভেন তিনি এই যে ভারতীয় ঐতিহ্যকে বলছে, যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় শিক্ষানীতি, ভারতীয় রীতিনীতি এতটা উন্নত যে এই ভারতীয় রীতিনীতি ছাড়া পুরো পৃথিবী একরকম বিকাশই লাভ করতে পারবে না। ঠিক আছে, পূর্ণ বিকাশ হবে না, বিকাশ হবে না এরকম নয়, বিকাশ হবে কিন্তু পূর্ণ বিকাশ সম্ভব নয় ভারতীয় রীতিনীতি ঐতিহ্যকে ছেড়ে দিয়ে। তো ভারতের যে পুরনো ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনো, সেই ঐতিহ্যকে মানুষ যে ভুলে গেছে তাদের মনে আবার গেঁথে দাও। ঠিক আছে, আর এটা শিক্ষার মাধ্যমে হবে, তো শিক্ষাদান করো ঠিকঠাকভাবে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? নেক্সট আরও কিছু কথা বলছে। তিনি বলছে হীনমন্যতা বোধের মানে হীনমন্যতা বোধের বিলুপ্তি ঘটাতে হবে। অর্থাৎ আমাদের ভারতীয়দের মধ্যে এখনো পর্যন্ত এই চিন্তা ভাবনা রয়েছে যে ইংরেজরা খুব উন্নত হয়। ঠিক আছে, এখনো পর্যন্ত ইংরেজিতে যারা কথা বলে তাদেরকে সেই পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, শিক্ষিত শিক্ষিত। আরে কেউ যদি বাংলায় কথা বলে আর কেউ যদি ইংরেজিতে কথা বলে, দুজনের মধ্যে কাকে বেশি গুরুত্ব দেবে? যে ইংরেজিতে কথা বলছে। এখনো অনেক সমাজে রয়েছে। ধরো তোমাদের বাড়িতেই তোমরা কখনো লক্ষ্য করবে, তোমরা দুই ভাই বোন রয়েছো, তুমি যদি বাংলায় কথা বলো, খুব সুন্দর কথা বলেছো, আর তোমার ভাই কোনো রকম ইংলিশে করে দিল, তোমার ভাই সেই গুরুত্ব, দেখ ওর মতো পড়াশোনা কর। বুঝতে পেরেছিস তো? তুই কিছু পারিস, বলেছি পড়বি 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 কিন্তু পড়িস না। হ্যাঁ, কথা শুনিস না, আর দেখ তোর ভাই কত সুন্দর ইংলিশ বলে। দেখো, ইংলিশ বললেই গুরুত্ব দিচ্ছে কিন্তু বাংলা বললে গুরুত্ব দিচ্ছে না কেন? এটা তো একটা কমিউনিকেশনের জাস্ট একটা পথ, তাই না? সেই রকম সেই সময়ও ইংরেজদেরকে খুব উঁচু মানের মানা হতো, যে তারা খুব আধুনিক, খুব ভালো চিন্তা করে, তারা খুব উন্নত, তাদের অস্ত্র শস্ত্রের দিক থেকেও সেই উন্নত। নেতাজি বলছে ওই রকম কোনো ব্যাপার নেই, এই জিনিসটা ভাঙতে হবে। ভারত পিছিয়ে নেই, ওরা ভারতের মানুষের হেল্প নিয়েই ওরা আজকে এত উন্নত হচ্ছে। ভারতকে একটা সময় সোনেকা চিড়িয়া বলা হতো, সোনার পাখি বলা হতো। সেই সোনার পাখিকে লুট করে নিয়ে গিয়েই তো ও আজকে এত শক্তিশালী হয়েছে। বোঝা যাচ্ছে? বর্তমান সময়ে আমাদের দেশ কম শক্তিশালী নয়। ওকে, যাই হোক, তো বলছে এই হীনমন্যতাকে কাটাতে হবে। বর্তমান সময়ে তুমি যদি দেখো আমাদের দেশের একাধিক ট্যালেন্ট, মানে সেই বুদ্ধিমান ব্যক্তিত্ব সবাই বাইরে গিয়ে কাজ করছে, যদিও আমাদের দেশে সেই সুযোগ পাচ্ছে না অনেক ক্ষেত্রে। তবু কিছু পলিটিক্যাল পার্টি বলছে প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে, কিন্তু কি জানি থাকতেও পারে তার লোকের জন্য, মানে তার পরিবারের ছেলেপেলের জন্য। ওকে, আমাদের বলছে একাধিক, এমন নয় যে শিক্ষার ক্ষেত্রে সুযোগ নেই, কিছু সুযোগ রয়েছে। ঠিক আছে, কিন্তু সে যেই পরিমাণে বিকাশ লাভ করতে পারতো সেই পরিমাণে সুযোগ এখনো পর্যন্ত তৈরি হয়ে উঠতে পারেনি। তো তোমরা চিন্তা ভাবনা এরকম করো, শুধুমাত্র আইএস হবো, আইপিএস হবো, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, শুধুমাত্র মাস্টার হবো, এই হবো ওই হবো না। কেউ এখন বর্তমান সময়ে কেউ ভাবেই না আমি প্রধানমন্ত্রী হব। আরে বাবা, প্রধানমন্ত্রীর কথা কেউ যদি ভাবেও, সে ভাবে আমি দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী হব, যাব সেই ফেম। ঠিক আছে, এই জন্য নয়, দেশের ভালো করার জন্য হও না, শিক্ষিত হও। শিক্ষিত হয়ে তুমি একজন পলিটিক্যাল পার্টির নেতা হও। সবাই অশিক্ষিত মানুষই কিন্তু সবসময় কেন থাকবে? তোমার মতো শিক্ষিত মানুষ কেন থাকবে না?
বোঝা যাচ্ছে? নেক্সট বলছে জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ। দেখো আমাদের মানুষের মধ্যে যে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির দিকে গুরুত্ব না দিয়ে আমরা বিদেশি সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিই। যেরকম আমরা কোট প্যান্ট টাই পরাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু আমাদের ভারতের কেউ যদি এখন ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় ভারতের, ঠিক আছে, আমাদের বাঙালি যে ঐতিহ্য, হাসি ঠাট্টা শুরু করে দেবো। কিন্তু কোট টাই প্যান্ট পরা মানে হায় রে কি সুন্দর রে, বোঝা গেল? এই যে জিনিসগুলো আমরা আমাদের দেশের যে ঐতিহ্য, নট অনলি আমরা বলতে চাইছি যে এই জামা কাপড়ের দিক থেকে, এভরিথিং, সমস্ত কিছুর দিক থেকে আমরা নিজেদের দেশকে গুরুত্ব দিতে পারি না, তাই না? কিন্তু ওইটা পারতে হবে। তিনি এই কথাই বলছেন। ক্লিয়ার? এইরকম বেশ কিছু চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। ইনি মানবতাকে খুব গুরুত্ব দিয়েছেন। মানবতাকে কেন গুরুত্ব দিচ্ছেন? বলছে আমাদের দেশ শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ধর্মের দেশ নয়, কোনো একটা পার্টিকুলার জাতির দেশ নয়, কোনো একটা পার্টিকুলার শ্রেণীর দেশ নয়। এমন নয় যে এটা পুঁজিপতিদের দেশ, বা এমন নয় শুধু আমার দেশ, এটা সকলের দেশ। এখানে যারা বসবাস করছে সবাইকার দেশ। যারা মাকে পুজো করছে, ভারত মাকে ভালোবাসে, তার দেশ। ক্লিয়ার? ওই যে বললাম না যে এনার উপরে স্বামী বিবেকানন্দের প্রভাব ছিল। স্বামী বিবেকানন্দ কি বলেছিল? যে আমাদের একমাত্র আরাধ্য দেবী হবে আমার মা, অর্থাৎ ভারত মা, তাই না? তিনিও সেটাই বলছেন। বোঝা গেল? তার চিন্তা ভাবনা এরকম ছিল। উগ্র জাতীয়তাবাদী মনোভাব তার মধ্যে ছিল না। তার মনোভাব এমন ছিল না যে আমি অন্য দেশকে ঘৃণা করব। উনি ঘৃণা করতেন কাকে? সাম্রাজ্যবাদীকে, ব্রিটেনকে নয়। ঠিক আছে? তিনি সাম্রাজ্যবাদী শক্তিকে, যেহেতু ব্রিটেন সেই সময় ছিল, সেই অনুসারে তিনি ব্রিটেনকে ঘৃণা করছেন। এমন নয় ব্রিটেনের মানুষকে ঘৃণা করছেন, তিনি ওই সরকারকে ঘৃণা করছেন, ব্রিটেনের সরকারকে, যে কিনা এখানে এসে রাজত্ব করছে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো উনি যদি সত্যি অন্য দেশকে ঘৃণা করতেন, নিজের দেশের ঐতিহ্যকে বাড়ানোর জন্য অন্য দেশকে ঘৃণা করতেন, তাহলে অন্য দেশের হেল্প নিতেন না। বোঝা গেল? যদি অন্য দেশকে ঘৃণা করতেন, তিনি অন্য দেশের মেয়েকে বিয়ে করতেন না, তাই না? তিনি কোনো ভারতীয়কে বিয়ে করেননি, তিনি একজন বিদেশিকে বিয়ে করেছিলেন। ঠিক আছে? কাকে বিয়ে করেছিলেন একটু কমেন্ট করে জানাও। ওকে? এছাড়া তিনি অখণ্ড জাতীয়তাবাদের কথা বলেছেন। দেখো এই যে আমাদের দেশে বর্তমানে যে কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে যারা সাভারকরের অনুসারী, ঠিক আছে, এই সাভারকর মানুষটাকে আমি একরকম দেখতেই পারি না, কেন কি জানি। ঠিক আছে, তোমরা বিচার করবে। এই সাভারকর মানুষটা এমন ছিল যে কিনা ব্রিটিশদের হয়ে কাজ করেছে এক সময় নিজে বাঁচার জন্য। কিন্তু কিছু মানুষ একে পুজো করে, করুক, তার মতামত, তার চিন্তাধারা। ওকে, তারপরেও নিজেদেরকে কিভাবে দেশপ্রেমী বলে থাকে আমরা জানি না। এই সাভারকরকে যখন জেলে দেওয়া হয়, সেই জেলে যখন দেওয়া হয়, তিনি মার্সি চিঠি লেখে, একটা মানে ক্ষমা চেয়ে একটা চিঠি লেখে ব্রিটেনকে, সরি ব্রিটিশ সরকারকে। ঠিক আছে? এবং ওখানে বলে ব্রিটিশ মা আমার, আমি হলাম ব্রিটিশ মায়ের সন্তান, এরকম। আর কিছু মানুষ ওই সাভারকরকেই আবার দেশপ্রেমী বলে থাকেন। কি করে? ভারত মায়ের সন্তানই না, ও নিজে স্বীকার করছে, কিভাবে, তাই না? তো আমরা সাভারকরের অনুসারী না হই। এই সাভারকর একরকম এই যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়েই রাজি হয়ে যাচ্ছিলেন, যে ব্রিটিশ বলছে আমি তোমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, অর্থাৎ ব্রিটিশের কন্ট্রোল থাকবে, আমরা স্বাধীন হয়ে যাব কিন্তু ব্রিটিশের কন্ট্রোল থাকবে। ঠিক আছে? এটাতে ও রাজি হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে না, ওরকম কোনো ব্যাপার আমরা রাখতে চাই না, আমরা পুরোপুরি স্বাধীনতা চাই। বোঝা গেল? তার চিন্তাভাবনা ছিল আমরা পুরো স্বাধীন হব, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এভরিদিক, মানে ওয়েতে, চারিদিক থেকে আমরা স্বাধীন, আমরা সম্পূর্ণ স্বাধীন হব, আমরা তোমাদের ওই ডোমিনিয়ন স্ট্যাটাস নেব না, এটা উনি বলতে চাইছেন। কিন্তু এই যে সাভারকরের মতো মানুষেরা, তারা ওতেই খুশি হয়ে যাচ্ছিলেন, ব্রিটেনকে নিজের মা বলে স্বীকৃতি দিচ্ছেন। এগুলো কি জিনিস বাবা? এগুলো তো ভালো নয়, তাই না? তো একরকম দেখো তার চিন্তাভাবনা কি ছিল। এই যে সাভারকরের চিন্তাভাবনা ছিল খণ্ডিত জাতীয়তাবাদ,
আর এনার অখণ্ড জাতীয়তাবাদ মানে কি, ইনি পুরোপুরি ভারত মায়ের প্রতি এতটাই মগ্ন ছিলেন, ভারত মায়ের জন্য এতটা লড়াই করেছেন যে তিনি বলছেন না, ভারত মার যে কোনো রকম পাশ দিয়ে একটা সুতো দিয়েও বাধা থাকবে, এতেও আমি রাজি না। আমার ভারত মাকে এখন শিকল দিয়ে বাঁধা রয়েছে, কিছু মানুষ বলছে সুতো দিয়ে বেঁধে রাখো, ওকে নো প্রবলেম, ঠিক আছে। আর কিছু মানুষ কিন্তু নেতাজি বলছে না, সুতো দিয়েও বাঁধা চলবে না, পুরোপুরি মুক্ত করতে হবে, বোঝা গেল, আমি ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে, এইরকম। মানে কি, পুরোপুরি জাতীয়তাবাদী ধারণা, যেই জাতীয়তাবাদী ধারণাকে ভাঙা যাবে না, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। ক্লিয়ার হলো? এবার আমরা তার এই জাতীয়তাবাদী ধারণার বৈশিষ্ট্যে চলে যাব। এই যে অখণ্ড জাতীয়তাবাদ, এই অখণ্ড জাতীয়তাবাদ নিয়ে আমরা বললাম। আরও কিছু এই অখণ্ড জাতীয়তাবাদের ব্যাখ্যায় যদি আমরা বলি, ইনি কোনো রকমভাবে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বা উগ্র জাতীয়তাবাদীর ধারণার সপক্ষে ছিলেন না, এই কথাও আমরা বললাম, তাই না? দেখো, ইনি সাম্প্রদায়িকভাবে যে ভাগ হয়ে যাবে, যে তুমি মুসলিম তোমার জাতীয়তাবাদী ধারণা আলাদা, তুমি খ্রিস্টান তোমার জাতীয়তাবাদী ধারণা আলাদা, তুমি হিন্দু তোমার জাতীয়তাবাদী ধারণা আলাদা, এই রকম নয়। বলছে তোমার জাতীয়তাবাদী ধারণা কিরকম হবে, অ্যাজ আ ভারতীয়, ঠিক আছে? তুমি ভারতবাসী হিসেবে তোমার ধারণা হবে, সবাইকার, আমরা মিলিতভাবে আমাদের চিন্তা ভাবনা হবে, আমাদের অনুভূতি হবেই ভারতীয় হিসেবে, কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান হিসেবে নয়, উঁচু জাত নিচু জাত হিসেবে নয়, শ্রমিক শ্রেণী দরিদ্র শ্রেণী হিসেবে নয়, সৈনিক কৃষক হিসেবে নয়। আমাদের জাতীয়তার চিন্তাধারা একটাই, সেটা হচ্ছে ভারতীয় হিসেবে, ঠিক আছে? যাই হোক, নেক্সট বলছে উগ্র স্বদেশ প্রেমের বিরোধী। ওই যে উগ্রতা বিরোধী ছিল, ঠিক আছে, যে আমি নিজের দেশকে সেরা প্রমাণ করার জন্য অন্য দেশকে ঘৃণা করব, এরকম নয়। উনি, বারবার বলছি, উনি শুধুমাত্র ওই সরকারের বিরোধিতা করেছেন, সাম্রাজ্যবাদী সরকারের, উনি মানুষের বিরোধিতা করেননি, বোঝা গেল? নেক্সট, স্বাধীনতা ও সাম্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার জাতীয়তা বিরোধী ধারণায় স্বাধীনতাকেও গুরুত্ব দিয়েছেন, সাম্যকেও গুরুত্ব দিয়েছেন। উনি বারবার বলেছেন যে সাম্য প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা হবেই না, ঠিক আছে? তিনি বলছেন অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে, তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে, ধর্মীয় দিক থেকে, বিভিন্ন দিক থেকে কি করতে হবে, সাম্য প্রতিষ্ঠা করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ছোট বড় নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে? এই সাম্য প্রতিষ্ঠা হলে এই স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। তার এই যে জাতীয়তাবাদী ধারণা ছিল, এই মনোভাবটা ছিল, এই যে ফিলিংসটা ছিল, এটাও এই সাম্যের উপরে দাঁড়িয়েছিল, এই সাম্য প্রতিষ্ঠার উপরে দাঁড়িয়েছিল। উনি এমন বলেননি শুধুমাত্র আমি বাঙালি, তিনি তো বাঙালি ছিলেন, তাই না? আমি বাঙালি, শুধু বাঙালিরাই ভারতের জয় জয়গান করবে, বিহারিরা করবেন না, গুজরাটিরা করবেন না, এরকম নয়। তার কথা ছিল, দেখো, যে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং বাংলা থেকে গুজরাট, এটা পুরো একটা সভ্যতা, এটা পুরো একটা জাতি, এটা পুরো একটা দেশ, বোঝা গেল? নেক্সট, বহুজাতিক ও বহু সংস্কৃতি বিশিষ্ট জাতি রাষ্ট্র। এই যে তিনি ভারতকে এইভাবে দেখেছিলেন যে, এই যে এর আগে আমরা একটা কথা বললাম যে কন্যাকুমারী থেকে পুরো বাংলা ও গুজরাট সবাই একটা সভ্যতা, তাই না? তিনি পুরোটাকে, এর মধ্যে তো বিভিন্ন জাতির বসবাস ছিল, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এভরিথিং, তাই না? বাঙালি গুজরাটি তামিল ভাষাভাষী বিহারি বিভিন্ন ভাষাভাষীর মানুষ ছিল, হিন্দি ভাষাভাষী, যাই হোক, বলছে এই যে পুরো একটা মিশ্র জাতি, আমরা ভারতীয় একটা মিশ্র জাতির রাষ্ট্র গঠন করব। এমন নয় একটা হিন্দু রাষ্ট্র, এমন নয় একটা মুসলিম রাষ্ট্র, এমন নয় একটা খ্রিস্টান রাষ্ট্র, একটা ভারতবর্ষ গঠন করব। এমন একটা জাতিরাষ্ট্র গঠন করব যেটা সবাই মিলেমিশে থাকে, সবাইকার চিন্তা ভাবনা একরকম হয়ে যাবে। তবে আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, ভারতীয় হিসেবে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আশা করি ক্লিয়ার হচ্ছে। তারপরে বলছে আন্তর্জাতিকতাবাদের অনুপন্থী। দেখো, অনুপন্থী বলতে আমরা বলতে পারি আন্তর্জাতিকতাবাদের অনুসারী নয়, কিন্তু তিনি একরকম, এই যে তার যে জাতীয়তাবাদী ধারণা এবং আন্তর্জাতিকতাবাদী ধারণা, এই দুটোকে আলাদাভাবে দেখেননি তিনি কখনোই, ঠিক আছে? উনি দুটোকে একে অপরের পরিপন্থী বলে বা একে অপরের বিপরীত বলে কখনো চিহ্নিত করেননি। উনি কি বলেছেন, আন্তর্জাতিকতার পথ সরাসরি অনুসরণ করছে না,
ইনিশিয়াল পিরিয়ডে, আমাদের স্বাধীনতা প্রাপ্তির ইনিশিয়াল পিরিয়ডে এরকম হতে পারে যে আমরা বিশ্বের কথা না ভাবতে পারলাম, আমরা শুধুমাত্র দেশের কথা ভাবছি। কিন্তু আমাদের এটাও ভুলে যাওয়া উচিত নয় যে বিশ্বে মানুষ বসবাস করে এবং তাদের হেল্প নেব, তাদেরকে হেল্প করব। তুমি ভাবো যে তিনি আন্তর্জাতিকতার উপর, বিশ্ব ভ্রাতৃত্বের উপর কতটা গুরুত্ব দিয়েছেন। তিনি বিদেশি সাহায্য নিয়েছেন, জার্মানের সাহায্য নিয়েছেন, জাপানের সাহায্য নিয়েছেন, তাই না? এই যে ব্যাপারটা, তিনি বিশ্ব ভ্রাতৃত্ব, মানবতার পূজারী ছিলেন, মানবতাকে গুরুত্ব দিয়েছেন। ক্লিয়ার? নেক্সট, প্রগতিশীল জাতীয়তাবাদ। দেখো, তার জাতীয়তাবাদকে প্রগতিশীল জাতীয়তাবাদ কেন বলা হয়েছে? কারণ তার জাতীয়তাবাদে সংকীর্ণতা মানে ছুঁতে পারেনি, সংকীর্ণ ধারণা ছুঁতেই পারেনি। জাতীয়তাবাদের সংকীর্ণ ধারণা নয় তার যে জাতীয়তাবাদ, তার জাতীয়তাবাদ ছিল বিশ্ব ভ্রাতৃত্ববোধের, শান্তির। তার জাতীয়তাবাদের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, শান্তি এগুলো খুঁজে পাওয়া যেত। তিনি জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন, ভারতীয় জাতীয়তাবাদ হলো না সংকীর্ণ, না আক্রমণাত্মক, না স্বার্থপর। ভারতীয় জাতীয়তাবাদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ অর্থাৎ সত্যম শিবম সুন্দরম এই ধারণার দ্বারা অনুপ্রাণিত। তিনি বলছেন ভারতের জাতীয়তাবাদ মানুষের মধ্যে সত্যবাদিতা, সেবা, ত্যাগ ইত্যাদির সঞ্চার ঘটিয়েছে। ঠিক আছে, তার মতে জাতীয়তাবাদ এটাই। ওকে, নেক্সট, সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয়তা। বলছে এখানে শুধুমাত্র একটা মানুষের বা একটা শ্রেণীর মানুষের সক্রিয়তা হলে হবে না, সক্রিয় হলে হবে না, তা শুধু একটা মানুষের মধ্যে দেশপ্রেম থাকলে হবে না। ঠিক আছে, সমাজের প্রতিটা স্তরের মানুষের, অর্থাৎ যে কৃষক তার মধ্যেও সেই জাতীয়তাবাদী ধারণা থাকতে হবে, যে মহিলা তার মধ্যেও থাকতে হবে, যে পুরুষ তার মধ্যেও থাকতে হবে, যে একজন বড় কর্মচারী তার মধ্যেও থাকতে হবে, যে কোনো রকম কাজ করে ব্যবসা বাণিজ্য করে ছোটোখাটো তাদের মধ্যেও এই জাতীয়তাবাদী ধারণা থাকতে হবে এবং সবাই মিলে একসঙ্গে আমরা আন্দোলন করলেই একমাত্র স্বাধীনতা পাবো। তো প্রতিটা মানুষের মধ্যে জাতীয়তাবাদের ধারণা থাকতে হবে। দেখো, আমরা শুধুমাত্র দেশকে উন্নতি করার জন্য শুধুমাত্র সরকারের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দেবো আর আমরা নিজেরা নাক ডেকে ঘুমাবো, এটা তো হতে পারে না, তাই না? দেখো, সরকার তো স্বার্থপর হয়েও যেতে পারে। আমরা যদি অ্যাক্টিভ না থাকি, আমাদের মধ্যে যদি বিভিন্ন রাজনৈতিক জ্ঞান না থাকে, তাহলে কি করে হবে? এখানে বর্তমান সময়ে একাধিক মানুষ রাজনীতিকে পছন্দ করে না, ভেরি গুড, পছন্দ করো না, তোমার নিজের চিন্তা ভাবনা, কিন্তু তোমার নিজের তো একটা বেসিক জ্ঞান থাকা দরকার। তুমি একজন সরকার গঠন করছো, সেই সরকার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা কি করে জানবে যদি রাজনৈতিক জ্ঞান মিনিমাম না থাকে? আমি তো মাঝে সাঝে এরকম বলতাম অনেককে, আমি যখন অফলাইনে পড়াতে যাই অনেককে বলি যে আমার হাতে যদি সুযোগ থাকে তাহলে আমি পুরো ক্লাস 6 থেকে মানুষকে এই পলিটিক্যাল সায়েন্স পড়াবো। কারণ পলিটিক্যাল সায়েন্স পড়লেই যে তুমি খুব জ্ঞানী হয়ে যাবে এই না, তোমার একটা বেসিক ধারণা থাকে যে আমাদের শাসন ব্যবস্থা কিভাবে চলে। ওকে, আমরা অনেকে জানি না যে কি কি করে বেড়াচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের অধিকারগুলোকে কিভাবে ছিনিয়ে নিচ্ছে এবং সেই অধিকারগুলোকে রক্ষা আমরা কিভাবে করব, সেই বেসিক জ্ঞানটুকু তো থাকতে পারতো, তাই না? এই জন্য আমি মাঝে সাঝে বলি। যাই হোক, নেক্সট, ধর্ম নিরপেক্ষতা। বর্তমান সময়ে আমাদের দেশে কিছু মানুষ ধর্মের উপরে গুরুত্ব দিচ্ছে। নিশ্চয়ই ধর্মের উপরে গুরুত্ব দাও, নিজের ধর্মের উপরে নিশ্চয়ই গুরুত্ব দাও, কিন্তু অন্য ধর্মকে হেয় করে দেখার কোনো মানেই নেই। এই যে আমাদের নেতাজি, তিনি সর্বধর্মকে মিলিয়ে একটা ধর্মের কথা বলেছেন, সেটা হচ্ছে ভারতীয় ধর্ম। ঠিক আছে, এখানে বলছে ভারতীয় ধর্ম এরকম হবে ধর্ম নিরপেক্ষ। ভারতীয় ধর্ম নিরপেক্ষ এর মানে আবার কি, তোমাদের প্রশ্ন হতেই পারে। আমি বলতে চাইছি আমাদের মানুষের, অর্থাৎ আমাদের যে আমরা যে ভারতীয়, আমাদের চিন্তাভাবনা থাকবে অ্যাজ আ ভারতীয় হিসেবে। কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে হিন্দু সেটা দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি তোমার ধর্ম তুমি পালন করো, ওকে, নো প্রবলেম, কিন্তু ওই যে অন্যের ধর্মের ঘৃণা করছি একাধিক, আমি যখন মাঝে সাঝে ফেসবুকে ঢুকি, ফেসবুকের মধ্যে এত পরিমাণে মানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে রয়েছে, দেখি কিছু মানুষ একটা ধর্মকে গালাগাল করছে রীতিমতো, আবার সেই ধর্মের মানুষ তার উত্তরে আর একটা গালাগাল করছে। এইরকম কি জিনিস বাবা? সবাই তো ভারতীয়। ইংরেজরা এক সময় করেছিল, হিন্দু মুসলিম লড়াই বাঁধিয়েছিল, বিভাজন ঘটিয়েছিল, এখনো কিছু পার্টি সেটাই করছে। আরে বাবা, আমরা সবাই মানুষ, তারপরেও কেন লড়াই করছো? তুমি যদি নেতাজির অনুসারী হও তাহলে তুমি কখনো পার্টিকুলার কোনো ধর্মকে ঘৃণা করতেই পারো না। যদি করে থাকো তুমি নেতাজির অনুসারী নয়।
নেক্সট 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, ওই দিন যেন তোমাকে না দেখি যে আমি নেতাজির অনুসারী, এই একদম নয়। কেন করবে? তুমি যদি নেতাজির অনুসারী হও তাহলে তুমি ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী হবে। তুমি পার্টিকুলার ধর্ম পালন করছো সেটা পার্সোনাল বিষয়, কিন্তু অন্য ধর্মকে কখনো ঘৃণা করবে না। বোঝাতে পারছি কথাগুলো? আশা করছি বোঝাতে পারলাম। সুভাষচন্দ্র বসুর জাতীয়তা ধারণার একটা মূল বিষয় যদি আমরা বলি যে সেটা ধর্ম নিরপেক্ষ ছিল, সেটা মানবতার ওপরে দাঁড়িয়েছিল। উগ্র জাতীয়তাবাদী নয় তার ধারণা, তার বিশ্বজনীনতার উপরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, যাই হোক, নেক্সট আমরা চলে যাব তার এই যে জাতীয়তাবাদী ধারণার বেশ কিছু সমালোচনা বিভিন্ন তাত্ত্বিকেরা করেছেন, সেই সমালোচনাকে আমরা একটু দেখব। ওকে, প্রথমে কি বলছে, সর্বনিয়ন্ত্রণবাদী ভাবনা। কিছু কিছু সমালোচকরা বলছেন যে তিনি অধ্যাপক হেগেলের কাছ থেকে, হেগেলের যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব থেকে তিনি এই যে সর্বনিয়ন্ত্রণবাদী ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। বলছে কেন, কেন এই কথাটা বলছেন তারা? তিনি ব্যক্তিকে আদর্শের কাছে, একটা আদর্শর কাছে নিজেকে ত্যাগ করতে বলেছিলেন। অর্থাৎ নেতাজি বলেছেন তুমি আদর্শের কাছে ত্যাগ করো, কারণ আদর্শের জন্য একটা মানুষ মারা যেতে পারেন, ঠিক আছে, কিন্তু তার সেই আদর্শ সারা জীবন, তার মৃত্যুর পরেও 1000 বছর ধরে বেঁচে থাকে। এই যে কথাটা বলছে, সেই আদর্শের কাছে নত স্বীকার করতে বলেছেন, তাই না? অর্থাৎ ওই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রিত হচ্ছেন একজন ব্যক্তি, এই জিনিসটার কথা বলছেন, যে যার ফলে বলছে জিনিসটা ঠিক নয়, সর্বনিয়ন্ত্রণবাদী চিন্তাধারা এটা। ঠিক আছে, নেক্সট, ফৌজি রীতিনীতির প্রতি আকর্ষণ। অনেক সমালোচকরা বলছেন তার যে চিন্তাধারা, তার যে জাতীয়তাবাদী চিন্তাধারা, সেটা একরকম ফৌজি রীতিনীতির ওপরে চলছিল। কেন ফৌজি বলছে? বলছে এই যে ফ্যাসিবাদী ধারণা ছিল, ঠিক আছে, মুসোলিনি এবং হিটলারের যে ধারণাগুলো ছিল, সেই ধারণা অনুযায়ী তারা যেভাবে একটা দলকে, একটা মানে কি বলবো, আর্মিকে যেভাবে ট্রেনিং করাতো, সেইভাবে সেই পদ্ধতিতেই ট্রেনিং চলছিল আজাদ হিন্দ ফৌজের যে বাহিনীর যে সৈন্যদের, তাদের, যেটা তারা মেনে নিতে পারেননি অনেক সমালোচকরা। তাই বলছেন যে ফৌজি রীতিনীতির প্রতি তার বেশ আকর্ষণ ছিল, যেটা কিন্তু ভালো নয়, এটা সমালোচকরা বলছেন। এছাড়া একনায়কতন্ত্রের সমর্থক ছিলেন তিনি। অনেক সমালোচকরা বলছেন যে তিনি এই একনায়কতন্ত্রের সমর্থক ছিলেন, কারণ তিনি বলেছিলেন যে প্রাথমিক ক্ষেত্রে, স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে এই যে ঐক্য সংহতি এগুলো গড়ে তোলার জন্য একটা একদলীয় ব্যবস্থা গড়ে তোলা দরকার, যে একটা দল থাকবে যে কিনা পুরো বিষয়টাকে আগে সংগঠিত করবে, তারপরে গণতান্ত্রিক আসতে পারে, আসুক, নো প্রবলেম, কিন্তু প্রাথমিক পর্যায়ে যে একটা একনায়কতন্ত্রীয় শাসন ব্যবস্থা চালু করা যে প্রয়োজন, সেটার কথা নেতাজি বলেছিলেন। এই জন্য কিছু সমালোচকরা বলছেন যে একনায়কতন্ত্রের সমর্থক ছিলেন, যেটা আমাদের কি বলবো, বাজে জিনিস ছিল। নেক্সট, ফ্যাসিবাদী অক্ষশক্তির সঙ্গে সংযোগ। দেখো, সমালোচকরা বলছেন যে তিনি শেষ দিকে যে ফ্যাসিবাদী অক্ষশক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। যেরকম ফ্যাসিবাদী রাষ্ট্র কেমন কী কী ছিল, ইতালি ছিল, তারপরে জাপান ছিল, তারপর জার্মানি। বলছে এদের বিরুদ্ধে যখন কংগ্রেস এদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়, সেগুলো নেতাজি মানতে পারেননি। সমালোচকরা বলছেন এর মূল কারণ ছিল তিনি ফ্যাসিবাদী ধারণার সমর্থক ছিলেন। ঠিক আছে, এই রকম বেশ কিছু সমালোচনা এসছে, ভালো জিনিসের কিছু সমালোচনাও আসবে। ওকে, যাই হোক, এবার আমরা সরাসরি, আশা করছি দেখো এই পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, এবার আমরা গান্ধীজি ও নেতাজির মধ্যে মতাদর্শগত পার্থক্য, তাদের মতামতের কি পার্থক্য ছিল। দেখো, তাদের মধ্যে যে পার্থক্য ছিল সেটা অস্বীকার করা যায় না। যেরকম সংগ্রামের পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল, এই যে লড়াই করেছিলেন গান্ধীজি, লড়াই করেছিলেন অহিংসার পথে, তাই না? কিন্তু অহিংসার পথেই এই গান্ধীজি চলার সমর্থক ছিলেন, বলছে অহিংসা ছাড়া অন্য কোনো মাধ্যম আমি পছন্দ করি না। অন্যদিকে নেতাজি বলছেন না, অহিংসার দ্বারা কিছু হবে না, তোমাকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নামতে হবে, তাহলেই হবে। এবং তিনি নেতাজি চলেছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দিকে, এবং এইদিকে গান্ধীজি চলেছিলেন অহিংসার পথে। দেখো, এই যে অহিংসার পথকে নেতাজি বেশ কিছু ক্ষেত্রে মানে বিরোধিতা করেছেন, বিরোধিতা মানে একেবারেই বিরোধিতা করেছিলেন। অন্যদিকে ওই নেতাজির চিন্তা ভাবনাকে অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যে চলছিল সেটাকে গান্ধীজি মানে অস্বীকার করেছেন, গান্ধীজি সেটাকে মানতে চাননি। ঠিক আছে, দেখো, এর মানে এই নয় যে এনাদের চিন্তাভাবনা যে আলাদা ছিল,
এর মানে এই নয় যে এনাদের মধ্যে কোনো মিল ছিল না। এনারা একে অপরকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা করতেন। বোঝা গেল? তো বিরোধিতা তাদের মধ্যে ছিল না, মানে তাদের মতাদর্শগত বিরোধিতা ছিল, কিন্তু মনের মিল যে তাদের ছিল সেটা অস্বীকার করা যায় না। বোঝা গেল? দেখো, আমরা এটাকে আরো অনেকগুলো পার্থক্য দেখাতে পারি, কিন্তু আমরা ছোটখাটোর মধ্যে অল্পের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে? দুজনের মতপার্থক্য ছিল, কিন্তু তারপরেও তাদের মনের মিলন ছিল। ওকে? যাই হোক, নেক্সট বলছে নেতাজি ও স্বামী বিবেকানন্দের মতাদর্শগত সাদৃশ্য, তাদের মিল কি ছিল? দেখো, বিবেকানন্দ যেরকম বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলে, সেই রকম নেতাজিও বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলে, আন্তর্জাতিকতাবাদের কথা বলে। যেরকম নেতাজি গৌরবময় ঐতিহ্যের কথা বলে, সেরকম স্বামী বিবেকানন্দও গৌরবময় ঐতিহ্যের কথা বলে। শিক্ষার দিক থেকে দুজনেই শিক্ষার দিক থেকে উন্নতির কথা বলে। বলছে সমাজের যে নিচু শ্রেণীগুলো রয়েছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? শিক্ষার প্রসার ঘটাতে হবে। সেই শিক্ষার প্রসার ঘটানোর কথাও বলেন। তারপরে নেতাজি স্বামীজি দুজনেই কি করতে চেয়েছেন? নারীদেরকে ক্ষমতায় আনতে চেয়েছেন, পিছিয়ে পড়া মানুষদেরকে ক্ষমতায় আনতে চেয়েছেন। ওকে? যাই হোক, তাদের মধ্যে যে মিল ছিল সেটা তো দেখাই যাচ্ছে। তো আশা করছি বোঝা গেছে পুরোটা। আশা করছি বোঝা গেছে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর ওই নিচে যে লাইক বাটন রয়েছে, লাইকটাও করে দিও। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইবটাও করে দিও। ওকে?